আমার এক ফ্রেন্ডের বিয়ের ব্যাপারে ভাবছিলাম। ও, তাহলে ভালো। এর মাঝেই নাহিদ আর সাইফ এসে হাজির। তোমরা দুইজন এত কি গল্প করো? আমাকে একটু গল্প করতে নাও। আমরা সারা রাত প্রেমিকের সাথে কথা বলে অফিসে আসতে লেট করা লোককে গল্পে নেই না। হুম, জানি হিংসা হয় সবার এতে। আরে থাম তোমরা, মেয়েরা একটু বেশি প্যাচাল পারে, শুরু করলে শেষ করতে চায় না, তাই আগেই থামিয়ে দিলাম। কাজ করতে হবে তো। আজকে আবার সামিরা লেট করে আসছে। সবার সাথে কথা শেষ করে কাজ শুরু করে দিলাম। আগের মতোই আবার শুরু হয়ে গেল সব। ফ্ল্যাট থেকে অফিস, অফিস ছুটির পর সবাই ফুচকা খেতে যাওয়া, তারপর আবার ফ্ল্যাটে ফিরে যাওয়া, আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে ঘুরতে যাওয়া আমার জীবনের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তবে এখন রাতের জন্য নতুন রুটিন, সামিরার সাথে বেশ কিছু সময় ফোন বা ফেসবুকে গল্প করা, আর 2বার বাহিরে ঘুরতেও গিয়েছি। তিথি সহ সবার সাথে এখন ফ্যামিলির মতো সম্পর্ক। এভাবে দেখতে দেখতে 3 সপ্তাহ চলে গেল। জনির বিয়ের আর 8 দিন বাকি আছে। জনিকে বলে সামিরা সহ সাইফ নাহিদা এদের দাওয়াত দেওয়া হয়েছে। তবে আমার এখনও শপিং করা বাকি আছে। কালকে শুক্রবার, আজকে অফিস থেকে ফিরে সব প্ল্যান করতে হবে। অফিসের কাজ শেষ করে ফুচকা খেয়ে ফ্ল্যাটে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে রাফিনকে কল দিলাম। হ্যাঁ অনন্ত, বল। ব্যস্ত নাকি? আরে বল, একটু ব্যস্ত, তবে সমস্যা নেই। আমাদের ম্যাচিং কোন ড্রেসের প্ল্যান আছে নাকি জনের বিয়েতে? হ্যাঁ আছে তো। কেন, সুমন তোকে কিছু বলেনি? না তো। আচ্ছা, আজকে রাতে আমি আর সুমন আসতেছি। এখন রাখি বলেই কল কেটে দিল। তারপর সামিরাকে কল দিলাম। সামিরার সাথে বেশ কিছু সময় কথা বললো, প্রায় 1 ঘন্টা। তারপর কল রেখে দিয়ে ল্যাপটপে গেম খেলতে লাগলাম। রাত 9টার দিকে রাফিন আর সুমন আসলো। জনি নাকি কোথায় গেছে তাই আসেনি। তারপর 3জন মিলে জনির বিয়ের জন্য আমাদের ড্রেস সিলেক্ট করে ফেললাম। আর কালকে সবাই ফ্রি থাকাতে কালকে শপিং করার প্ল্যান করা হলো। আগে যদি কোথাও কোনো প্রোগ্রাম আমরা 4জন যেতাম, সেই সময়ও আমাদের ড্রেস ম্যাচিং থাকতো। রাতের জন্য রাফিন খাবার নিয়ে আসছিল, তাই মাকে কল দিয়ে বারণ করে দিয়েছি। রাত 12টার দিকে ওরা চলে গেল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল অনেক তাড়াতাড়ি। আজকে কেউ কলও দেয়নি। কিন্তু এ কি, আমি ভুল দেখছি নাকি? ঘড়িতে দেখি 10টা 12 বাজে। আজকে তো মা নীলা কেউ ফ্ল্যাটে আসবে না, আমাকেই বাসায় যেতে হবে। তাই দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে বাইক নিয়ে দৌড় দিলাম বাসার দিকে। বাসায় গিয়ে দেখি দরজা খোলা, তাই বিনা অনুমতিতেই প্রবেশ করলাম। সামনে যেতেই মা বাবা আর নীলা খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখি মা বলল, কি স্যার, ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো আপনার? হ্যাঁ মা, তোমার বৌমাকে নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখতে গিয়ে লেট হয়ে গেল। তোমার বৌমা আমাকে ছাড়তেই চায় না, আমি কি করবো বলো? তোর কথা শুনে মরা বিড়ালও দৌড়ে পালাবে। এখন চুপচাপ খেয়ে নে, আর পারলে একটা বিয়ে করে দেখ। দেখো। ভাইয়া, আমাকে নিয়ে শপিং যাবি? তুই তো ফ্রেন্ডে নিয়ে যাস, আমার কাজ আছে একটা। আর বাবা, তোমরা ফিরবে কখন? জনিদের বাসায় যাবে, আর হয়তো ঘুরতে বের হবে। শপিংয়ের ব্যাপার পরে জানতে পারবো। সন্ধ্যার পরেই। এমন কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ হয়ে গেল। তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। রাফিনকে কল দিয়ে বলে দিয়েছি। তারপর শপিং মলের সামনে চলে গেলাম। গিয়ে দেখি ওরা চলে এসেছে। সবাই একসাথে শপিং করতে শুরু করলাম। তবে বেশি লেট হলো না। ছেলেদের শপিং করতে বেশি লেট হওয়ার কথাও না। 4-5টা করে ড্রেস কেনা হয়েছে। গায়ে হলুদ, ব্যাচেলর পার্টি, বিয়ের দিন, বৌভাত, সব কিছুর জন্যই আলাদা আলাদা ড্রেস। খেতে বেশি আগ্রহ সুমনের, তাই আমাদেরও কিনতে হলো। শপিং শেষ করে লাঞ্চ করে যার যার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি কেউ বাসায় নেই, তাই নিজের রুমে গিয়ে সব কিছু বিছানায় রেখে দিই। দ্রুত গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে আবার বের হয়ে গেলাম, কারণ একজনের সাথে ঘুরতে যাব। হ্যাঁ, সে আর কেউ না, আমার আদরের একমাত্র বোন নীলা। নীলার ফ্রেন্ডের নিয়ে শপিং করতে গেছে। শপিং শেষে আমাকে কল দিয়েছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। বাসায় এসে ফোন চেক করে দেখি নীলা 12বার কল দিয়েছে, আর শপিং মলের নাম মেসেজ করে দিয়েছে, তাও 54 মিনিট আগে। আজকে আমার খবর আছে হয়তো। আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে 1 ঘন্টা হলেও ঘুরতে হবে। এটা অনেক ছোট থেকেই হয়ে আসছে। শপিং মলে যেতে 15-25 মিনিট লেগে গেল। এর মানে মোট 1.5 ঘন্টার মতো লেট। আল্লাহ আজকে শুধু বাঁচিয়ে নিও। মা যেমন মেয়েও হয়েছে তেমন, দুজনই রাগের ডিব্বা। যাই হোক, গিয়ে দেখি মায়ের রাজকন্যা রাগে মুড নিয়ে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। বাইকটা রেখে নীলার কাছে গেলাম। আমাকে দেখে এমনভাবে তাকালো যেন আমি এইমাত্র 11টা খুন করে আসছি। তার জন্য আমাকে অনেক বড় একটা শাস্তি দেবে। কিরে, এমনভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা ভাই, সরি, আর এমন ভুল হবে না। নীলা, চুপ করে আছিস কেন?
আচ্ছা এখন চল। আমার কোথাও যাইতে হবে না, আপনি আসতে পারেন। আপনি বলার কারণ সে এখন অনেক রেগে আছে। আরে ভাই বললাম তো সরি। চল আপু। আপনাকে আমি ক্ষমা করব কেন? কোন ডিমান্ড লাগবে? আচ্ছা এখন ঘুরতে চল, আর আজকে যা চাইবি তাই দিব। আর আমি জানি নীলা এমন কিছু চাইবে না যে আমি দিতে পারবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। প্রমিস? হ্যাঁ ভাই প্রমিস। এখন তো চল। হ্যাঁ চল। তারপর নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম। আসলে সেই ছোট থেকেই হয়ে আছে, প্রতি শুক্রবারে নীলাকে সাথে নিয়ে 1 ঘন্টা হলেও ঘুরতে হবে। আমি যদি ঘুরতে না নিই তাহলে মায়ের মতো রাগ দেখে সব ভাঙচুর শুরু করে দেয়, আর বাবা তার মেয়ের রাগ দেখে একটু ভয় পায়। তাই তো আমার উপরে নীলাকে নিয়ে প্রতি শুক্রবারে ঘুরতে যাওয়া ফিক্সড করে দিয়েছে। তবে আমি বিদেশ থাকার সময় নাকি নীলা কোথাও ঘুরতে যেত না তেমন, আর বিদেশ গেলেও ঘুরতে বের হয় না। আজকে আমার কপালে কিছুটা শনি আছে, কারণ নীলা আজকে ইচ্ছে মতো সব কিছু কিনে নেবে। তারপর কিছু জায়গায় ঘুরলাম, নদীর পার্ক। ঘোরা শেষ করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দেখি মা বাবা চলে এসেছে, তবে কারণ বেল বাজানোর পর মা নিজেই দরজা খুলে দিল। আর নীলার হাতে এতগুলো ব্যাগ দেখে মা জিজ্ঞেস করলো, কিরে তোর হাতে আবার এতগুলা কিসের ব্যাগ? তোর শপিং এর ব্যাগ? তোর ড্রাইভার নিয়ে আসছে। মা এগুলো তোমার রাক্ষসীমের খাদ্যের ব্যাগ, যা না খেলে সে হিংস্র হয়ে ওঠে। ভাইয়া ভালো হবে না কিন্তু। তো ব্যাগগুলোতে কি তাই বল। এগুলাতে আইসক্রিম আর চকলেট, ফ্রিজে রেখে দিব আর খাবো। আহ কি মজা হবে। আমার মতো একটা নিরীহ ভাই পাইছিল, তার জন্য এত কিছু পাইতেছিস। এত কিছু তো রাক্ষসীতেই খাইয়ে শেষ করতে পারবে না। এই কথা বলাতেই নীলা রাগে ফুঁসে উঠলো, আর আমি মায়ের পিঠে চলে গেলাম। তাই আর নীলা কিছুই বলতে বা করতে পারলো না, কারণ নীলাও মাকে কিছুটা ভয় পায়। তাই নীলা ব্যাগগুলো নিয়ে নিজের রুমে চলে গেল। এখন এগুলো সব ফ্রিজে রেখে দিবে আর খাবে। এই মেয়ের চকলেট আর আইসক্রিম খাওয়ার অভ্যাস গেল না, সব দোষ তোর। আরে মা, সবার তো একটা অভ্যাস থাকে, আর আমার একমাত্র বোন নীলা, ওরা আবদার কি না রেখে পারি? তোদের ভাই বোনের যা ইচ্ছা কর, এতে আমি নাই। এই বলে মা রুমে চলে গেল, আর আমিও নিজের রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটু ক্লান্ত লাগছে, ঘুমানোর কথা ভাবতে থাকলাম। তবে একটু পরেই ফোন বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে নাম্বার দেখে তো আমি খুশি হলাম। সামিরা কল দিয়েছে, তাই আর দেরি না করে রিসিভ করলাম। হ্যাঁ সামিরা বলো। এখন কোথায় তুমি? বাসায় আছি। ফ্রি আছো? হ্যাঁ, তুমি বললে আমি সবসময় ফ্রি। আসলে তোমাকে একটু দরকার ছিল। বলো কি দরকার? আসলে জনি ভাইয়ার বিয়ে উপলক্ষে কিছু শপিং করার দরকার ছিল। তবে আমি একা শপিং করতে পারি না, তাই তুমি যদি আমার সাথে যেতে ভালো হতো। তুমি বলছো আমি না করতে পারি? আর এখন তো আমি ফ্রি আছি, তাই তোমার সাথে যেতে কোনো সমস্যা নেই। তুমি রেডি হয়ে একটা ট্যাক্সি নিয়ে মলের সামনে চলে আসো। আমি রেডি হয়েই আছি। আচ্ছা তুমিও আসো। তারপর কল রেখে দিয়ে দেরি না করে আমিও রেডি হয়ে মায়ের কাছে বলে বাইক নিয়ে মলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে শপিং মলে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। শপিং মলে পৌঁছে সামিরাকে কল দিলাম। সামিরা বলল সে এখনও রাস্তায় আছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। আমি অপেক্ষা করতে থাকলাম। প্রায় 20 মিনিট পর সামিরা আসলো। আমাকে দেখে আমার কাছে এসে বলল, সরি, রাস্তায় একটু জ্যাম থাকায় লেট হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, এখন চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। তারপর সামিরাকে সাথে নিয়ে শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। সামিরা একে একে সবগুলো দোকান করতে থাকলো আর ড্রেস চয়েস করতে থাকলো, কিন্তু ড্রেস চয়েস করতে পারছে না। পুরো শপিং মল ঘুরে এক দোকান থেকে 3টা ড্রেস কিনলো। এত সময় নিয়ে শপিং করলো, উফ আমার অবস্থা নাজেহাল। অন্য কেউ হলে অনেক আগেই তাকে রেখে চলে যেতাম, কিন্তু এখন সামিরা থাকাতে বেশি খারাপও লাগলো না। ড্রেস নেওয়া শেষে সামিরা বিল দিতে গেল। এখন রাত 10টা 7 বাজে। রাতে খাবার খেতে হবে, তাই আমি পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সামিরা ক্যাশিয়ারের কাছে গিয়ে, এগুলোর বিল কত হয়েছে? সরি ম্যাম, আপনার বিল আগেই পরিশোধ করা হয়েছে। কিন্তু আমি তো এইমাত্রই শপিং করলাম, আর আমিও তো বিল দিলাম না, তাহলে পরিশোধ হলো কেমন করে? জি ম্যাম, বিল পরিশোধ করা হয়েছে আর আপনাকে বিল দিতে হবে না। কিন্তু বিলগুলো দিল কে, জানতে পারি? সরি ম্যাম, নাম বলতে নিষেধ করা হয়েছে। সামিরা এখানে আর না থেকে চলে আসলো। হাজার বললেও নাম বলবে না, এটা সামিরা ভালোভাবে বুঝে গিয়েছিল।
আমি বসে বসে সামিরার অপেক্ষায় ছিলাম। একটু পরে সামিরা রেস্টুরেন্টে প্রবেশ করলো। সামিরার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছে। সামিরা এসে আমার পাশে চেয়ারে বসলো। কিছু সময় পর, সামিরা এমনভাবে বসে আছো কেন? কিছু নিয়ে চিন্তা করছো নাকি? না, তেমন কিছুই না। ভালো। এখন তো খাবার অর্ডার দাও, অনেক ক্ষুধা লেগে গেছে। আর তুমি না বললেও আমি জানি কি কারণে তোমার মন খারাপ। হ্যাঁ। তারপর সামিরা খাবার অর্ডার দিল। খাবার খাওয়া শেষে আমি নিজেই বিল দিলাম। বিল পরিশোধ করে সামিরাকে বাসায় পৌঁছে দিতে গেলাম। সামিরা প্রথমে রাজি না হতে চাইলেও জোর করে নিয়ে গেলাম, আর রাত থাকার কারণে রাজি হলো। এই প্রথম সামিরা আমার বাইকের পিছু উঠলো। সামিরাকে বাসায় পৌঁছে দিয়ে আমি ফ্ল্যাটে ফিরে আসলাম। ফ্ল্যাটে ফিরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বাসায় এসে বিছানায় শুয়ে পড়লাম। এখন অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার। কিন্তু মাকে কল দিয়ে জানিয়ে দিতে হবে, তাই ফোনটা হাতে নিলাম। কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ স্ক্রিনে 69টা মিসড কল, 102টা মেসেজ। ফোনের